শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় ফ্যাসিবাদ মুক্ত পহেলা বৈশাখ। আপনারা জানেন পাহাড় থেকে সমতল, মেঠোপথ থেকে রাজপথ, প্রতিটি প্রান্তরে আজ নববর্ষের আনন্দ ছড়িয়ে আছে। বাংলার প্রাণে প্রাণে অস্তিত্বে জানান দিচ্ছে উৎসবের আমেজ। কিন্তু গত 16 বছরে আওয়ামী লীগের শাসনামলে ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট ছিল। তখন সব কিছুর মতোই এই উৎসবও হতো নিয়ন্ত্রিত পরিবেশে। আর আজ সেই ফ্যাসিবাদের নাগপাশ মুক্ত হয়ে একটি ভিন্ন আবহে, ভিন্ন পরিবেশে পালিত হচ্ছে। আনন্দ ছড়িয়ে যাচ্ছে দেশের প্রতিটি কোণায় কোণায়। সঙ্গত কারণেই আমাদের যে আজকের আলোচ্য বিষয় ফ্যাসিবাদ মুক্ত পহেলা বৈশাখ, এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে আমরা দুজন অতিথিকে স্বাগত জানিয়েছি। আমাদের সাথে রয়েছেন অভিনেতা সমু চৌধুরী এবং আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক ডক্টর মাহবুব হাসান, এবং অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর আশরাফুল করিম। তিনি আছেন আমাদের সঙ্গে। আপনাদের তিনজনকে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই সমু চৌধুরী, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় ফ্যাসিবাদ মুক্ত পহেলা বৈশাখ, বিষয়গুলো নিয়ে সার্বিকভাবে আপনি আলাপ শুরু করবেন। কিন্তু তার আগে আমরা যদি একটা পার্থক্য খোঁজার চেষ্টা করি কিংবা ভিন্নতা খোঁজার চেষ্টা করি, যে এই যে আমরা বলছি অতীতের পহেলা বৈশাখ, বিশেষ করে গত 16 বছরের পহেলা বৈশাখ, এবারকার পহেলা বৈশাখ, এর মধ্যে পার্থক্যগুলো কী কী দেখছেন? এরই মধ্যে আমরা যে শোভাযাত্রা আছে সেই জায়গায় নামকরণের একটি পার্থক্য দেখেছি, যে আগে যেটি মঙ্গল শোভাযাত্রা সেটি এখন আনন্দ শোভাযাত্রা হচ্ছে। ইভেন আমরা দেখলাম যে যে শোভাযাত্রার মধ্যে যেসব বিষয়গুলো ব্যবহার করা হতো সেই জায়গাতেও কিছু কিছু পার্থক্য, যে উপকরণগুলো ছিল, যে উপাদানগুলো ছিল, যেগুলো সেগুলোতে সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনবো। প্রথমেই মজলিস ভাই, আপনাকে আমার শুভেচ্ছা, আমাকে এই অনুষ্ঠানে ডাকার কারণ এইসব গল্প তো আর করা যায় না। তারপর আজকে আমার সঙ্গে পরিচয় হলো মাহবুব হাসান ভাইয়ের, যিনি আমাদের অনেক গুরুজন, অনেক প্রাজ্ঞ। ভালো লাগছে যে পয়লা বৈশাখ নিয়ে আলোচনা হওয়ার আগে এই টপিকটা হচ্ছে ফ্যাসিবাদী যে পয়লা বৈশাখ ছিল, সেটা থেকে আজকের পয়লা বৈশাখের পার্থক্যটা কোথায়? অনেক পার্থক্য, অনেক সৌম্য ছিল, শান্ত স্থির ছিল, এবং প্রকৃতিও আমাদেরকে যেন অনেক, যত ব্যবসা কর্মের মধ্যেও আমরা কিন্তু একটা বেশ আনন্দমুখর অবস্থার মধ্যে গিয়েছিলাম। মঙ্গল শোভাটা অনেক অনেক বড় ব্যাপার ছিল, কিন্তু সেটা না। ফ্যাসিবাদ বা গত টার্মের আমাদের যে ছিলেন, সরকার ছিলেন, তারা যে আমাদের উপরে একটু চাপিয়ে দিয়েছিলেন, একটু কেন মেলাই চাপিয়ে দিয়েছিলেন। সন্ধ্যের পরে অনুষ্ঠান করা যাবে না। আরে কিরে ভাই, পোষা বাঘ যেমন বাঘ না, পোষা শিল্পী তেমন শিল্পী না, আবুল ফজল বলে গেছেন। সেখানে আমাদেরকে বেঁধে দেওয়া হয়েছে, শৃঙ্খলিত করা হয়েছে। হ্যাঁ, আজকে আমরা শৃঙ্খলার মধ্যে থেকে সেই শৃঙ্খলটাকে একটু মুক্ত করেছি, এবং সত্যি অর্থে আমরা কিন্তু কষ্ট পাইনি। সরি, আমি যে একটু বলতে চাই, বলা উচিত না, যদিও আপনার পারলে এডিট করে নিন। শেখ হাসিনা আগে আমরা যথেষ্ট সম্মান করতাম, করতাম, কিন্তু যে ঘটনা ঘটে গেছে তারপরে তার যে প্রতীকী রূপ হিসেবে একটি মোটিভ তৈরি করা হয়েছে, তাতে আমরা কিন্তু কেউ বেশি কষ্ট পাইনি। আমরা আনন্দিত হয়েছি বা নিজেরও একটু হেসেছি যে আজকে আপনার কি অবস্থা। কোনো না কোনোভাবে হয়তো বহু বছর পরে হয়তো বেঁচে থাকবেন বঙ্গবন্ধু আমাদের হৃদয়, কিন্তু আপনি তো আর বেঁচে থাকবেন না আমাদের মধ্যে। আপনি যে রূপটি আমাদের দেখেন, যাক এটা পলিটিক্যাল ব্যাপার, আমি বলছি আমরা পয়লা বৈশাখ নিয়ে কথা বলছিলাম। সেই অর্থে অনুষ্ঠান হয়েছে। তবে আমার কাছে মাহবুব ভাই বলবেন আরও ভালো, আগের অনুষ্ঠানের ভিতরে যে গভীরতা ছিল, যে জিলটা ছিল, সেটা কমে গেছে অনেক অর্থে। তার একটি কারণ হচ্ছে যে অনেক শিল্পী আমাদের থেকে, অনেক আর্টিস্ট আমাদের কাছে চলে গেছেন, অনেক সংগঠক চলে গেছেন, সঞ্জিদা আপার মতো একজন চলে গেছেন। ফলে দেখুন মজলিস ভাই, আপনি দেখেন যদি যে ছায়ানটের প্রোগ্রামেও সেই আগের জৌলুসটা নেই। দ্যাটস ট্রু। উদিচিরও তাই,
অন্যান্য জায়গায় আমি গান শুনতে শুনতে আমার ভালো লাগছে না, অথচ আগে মোহের মতো এই পয়লা বৈশাখে গান শুনতাম, নাচতাম, মঙ্গল শোভাযাত্রায় যেতাম। ঠিক আছে, এটা আনন্দ শোভাযাত্রা হচ্ছে, খুবই ভালো হয়েছে, ভালো লাগছে ভাই, মাহবুব ভাই আরো বলবে হয়তো। ছেলে মেয়ের এই যে তরুণদের যে আনন্দ, লাল পরার যে একটা ইয়ে, সেটাও একটি আনন্দের ব্যাপার ছিল। আমি সাক্ষাৎকারে সেটা কথা বলেছি। আমি যেটা বলতে চাই, গত 16 বছর কেন, পয়লা বৈশাখের তো একটি ইতিহাস আছে, ঐতিহ্য আছে, যেটা ছায়ানট তৈরি করেছে। আমরা যশোরে উদীচিরা করেছি, ওনারা করেছেন 67-তে মনে হয়, আমরা 69-এ করেছি গণ অভ্যুত্থানের সময়, এবং সেটি 72-এর পরে 72 থেকে আবার শুরু হয়েছে। এবং আমরা 6:31 যশোরের পার্কে, পৌর পার্কে আমরা অনুষ্ঠান করি। আপনারা বিশ্বাস করবেন না যে এখনো পর্যন্ত 6:31 মানে 6:31, সাথে ডিসিও দেরি করে বাদ, একেবারে শুরু হয়ে যাবে আনন্দ লোকে মঙ্গল লোকে, একদম পুরো স্টেজ করে। আপনার যদি দেখেন, অসম্ভব ভালোবাসা নিয়ে কর্মীরা 1 মাস 1.5 মাস কাজ করে এটা তৈরি করে। এবং সেখানে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এই যে ভালো লাগা, ভালোবাসাটা, সেটি কিন্তু এখনো রয়ে গেছে একই রকম, ওটাই হয়নি। কিন্তু আমাদের সমস্যা হয়ে গেছে ঢাকা শহরে এই মঙ্গল শোভাযাত্রায়, আর কিছু না, পলিটিক্যাল ঠিক হয়ে যাবে, তাই না ভাই? যাক, আমি এই বন্ধু বলতে চাই। আমি আবার আসবো আপনার কাছে, আমরা একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন জনাব আশরাফুল করিম। জনাব আশরাফুল করিম, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম যে অন্যান্য বছরের চেয়ে এবারের যে পয়লা বৈশাখ, সেটি উদযাপন, আপনি যদিও সিলেটে আছেন কিন্তু সারা দেশের খবরই আপনি দেখতে পাচ্ছেন, পর্যবেক্ষণে আছে আপনার, কেমনভাবে দেখলেন আপনি বিষয়গুলো? ধন্যবাদ। প্রথমেই উপস্থিত যারা আমার সঙ্গে সহ আলোচক আছেন, উপস্থাপক সহ সবাইকে শুভ নববর্ষে জানাচ্ছি, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনি যে মূল টপিক রেখেছেন, পেশিবাদ মুক্ত নববর্ষ, এবার এখন পার্থক্য যদি বলি, ধরেন পার্থক্য হচ্ছে এতদিন মানুষ একটু ভীতিকর বা বাক স্বাধীনতা ছিল না, যেটা আমরা বলি, যা করতে চাই সেটা করার উপযুক্ত পরিবেশ ছিল না। এবার আমরা সেখান থেকে বেরিয়ে এসে মুক্ত পরিবেশে করতে পেরেছি, এটা একটা পরিবর্তন। আর যেটি বললেন যে ঢাকায় যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় চালু করা ইনস্টিটিউট থেকে যে র্যালিটি হয় সেন্ট্রালি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এতদিন নাম ছিল মঙ্গল শোভাযাত্রা, এবার হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। আমার মনে হয় নামটা যথোপযুক্ত হয়েছে, কারণ যত উৎসব হয়, আমরা নতুন বছরকে বরণের উদ্দেশ্যে উৎসব করি, তো এখানে মঙ্গল শোভাযাত্রার সঙ্গে চেয়ে আমার মনে হয় মঙ্গল শব্দটার চেয়ে বর্ষবরণ শব্দটা যথোপযুক্ত হয়েছে। এটি একটি পরিবর্তন, যেটি এর আগে নিশ্চয়ই সবাই জানেন মঙ্গল কথাটা অধ্যাপক আশরাফুল করিম, আপনি বলবেন, কিন্তু একটি বিষয় আমি একটু যুক্ত করি। আপনি বাংলার অধ্যাপক হিসেবে বিষয়গুলো সম্পর্কে নিশ্চয়ই অবগত আছেন, কোথাও যদি সংশোধনী থাকে সেটিও আপনি ধরিয়ে দেবেন। এই যে মঙ্গল কথাটি আমরা বলছি, বা মঙ্গল শব্দটির সাথেও একটি নির্দিষ্ট ধর্মের একটা যোগাযোগ বা একটা সংশ্লেষ রয়েছে। আপনার কাছে কি মনে হয়, মঙ্গল প্রদীপ যখন আমরা বলি তখন বিষয়টি এক ধরনের আরাধনা বা একটা পুজোর উপকরণ হিসেবে আসে, এটি যেমন একটি বিষয়, আবার মনসামঙ্গল, শারদামঙ্গল যে বিষয়গুলো আছে সেগুলো থাকে, এই সব কিছু মিলিয়ে সেটি একটা ধর্মীয় কেন্দ্রের ভেতরে, একটা গণ্ডির ভেতরে আটকে যায় কিনা, আর যখন মঙ্গল শব্দটি আপনি বাদ দিয়ে দেবেন তখন সেটি আরও সার্বজনীনতার রূপ পায় কিনা, আপনার কাছে কি মনে হয়? এটি আসলে আমার কাছে মনে হয় এই শব্দটি দিলে ধর্মকেন্দ্রিক যে সীমাবদ্ধতা, সেটি আমার মনে হয় খুব একটা ধরার বিষয় নয়। কারণ মধ্যযুগের মঙ্গল কাব্যের বিশাল এক ধারা আছে, আপনি নাম কিছু বলেছেন, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল, বিশালে সাহিত্য সম্ভার তৈরি হয়েছে মধ্যযুগে। আর মঙ্গল কথার অর্থ তো আমাদের এই, অর্থাৎ পরের 1 বছর যেন আমরা শান্তিময় অবস্থায় থাকি, সেটা লক্ষ্যে মঙ্গল শব্দটা। তো মঙ্গল শব্দটা আসলে ধর্মীয় সীমাবদ্ধতার চেয়ে আমার মনে হয় যারা ব্যবহার করেছেন অতীতে, আমি যেটা দেখেছি পত্রিকায়, যে প্রথমে ছিল
এটি বোধ 1989 সাল থেকে মঙ্গল শব্দটা যুক্ত করা হয়েছে, এর আগে বর্ষবরণী ছিল। এবং 1985 সালে সেটি যশোরে, যেটি চারুকলা ইনস্টিটিউট বা চারুপাঠ আর্ট ইনস্টিটিউট ছিল, মাহবুব জামিল অধ্যাপক উনি প্রথমে বোধহয় শুরু করেন সেটি, এবং তারপরে ঢাকায় সেটি মঙ্গল নামে 89 সালে শুরু হয়। বিষয়টি বোধহয় এরকমই। আমার মনে হয় যে সংস্কৃতি এবং ধর্ম দুটো আলাদা আলাদা বিষয়। ধর্মীয় কিছু রীতি রেওয়াজ আছে, এটা হিন্দু ধর্মের সঙ্গে মুসলিম ধর্মের পার্থক্য হবে, কিন্তু সংস্কৃতি যেটা বাঙালি সংস্কৃতি সেটি কিন্তু হিন্দু ধর্মে অনেক কিছু আছে, মুসলিম ধর্মে হিন্দু ধর্ম, বাঙালি সংস্কৃতিটা আবার ভিন্ন জিনিস, ধর্মের সঙ্গে আবার মিলবে। এখন ধর্মীয় কোন সীমাবদ্ধতার মধ্যে রাখা ঠিক হবে না আমার মনে হয়। আমাকে বলতে দাও। এটি হচ্ছে, তবে আমার মনে হয় অনুষ্ঠানের সঙ্গে যদি মেলানো হয় তাহলে বর্ষবরণ কথাটি যথোপযুক্ত হয়। আমার মত হচ্ছে এটি আর কি, মঙ্গলের চেয়ে বর্ষবরণ, কারণ আমরা যা কিছু করি সব বর্ষবরণকে কেন্দ্র করেই করি। এখন এটি বলতে পারি, এটি শুনেন, প্রথম যখন শুরু হয় আপনারা সবাই এখানে অবগত আছেন যে বাংলা বা বঙ্গাব্দ বাংলা সন এই নিয়ে অনেক মতভেদ আছে, কিনা সপ্তম শতাব্দীতে শুরু হয়েছে না সুলতান আলাউদ্দিন হোসেন শাহর আমলে শুরু হয়েছে না সম্রাট আকবরের আমলে শুরু হয়েছে। তো সবার বেশিরভাগ গবেষক মনে করছেন সম্রাট আকবরের একটা প্রবর্তন 1556 সালে প্রথম ছিল যে এটি ফসলি সন বা ফসলি বর্ষ পঞ্জি হিসাবে চালু ছিল, অর্থাৎ জমিদাররা প্রজাদের কাছ থেকে খাজনা আদায়ের শুরুর দিন তাকে পুণ্যাহ উৎসব বলা হতো প্রথম, এবং সেটা ছিল শুধু দুটো দিক, অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য, যারা হাল খাতা শুভ হাল খাতা, যেটি আমরা যে পুরনো হিসাব নিকাশ শেষ করে আমরা নতুন ভাবে হিসাব শুরু করলাম। পরবর্তীতে যেটি একটু আগে কিছুটা ইঙ্গিত দিয়েছেন আমার এই আলোচক, যে 1951 সালে বলা হয় প্রথম এটা আনুষ্ঠানিকতায় রূপ নেয় চট্টগ্রাম না ঢাকা ওয়ারিতে প্রথম সন্ধ্যার পরে একটা ছোট্ট আকারের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। সেখানে শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, ওনাদের মতো বিখ্যাত ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। পরবর্তীতে 1967 সালে ছায়ানট এটি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রমনার বটমূলে সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ শুরু হয়, এবং সেই থেকে এটা সর্বজনীন উৎসবে রূপান্তরিত হওয়ার একটা যাত্রা শুরু হয়। আর এখন আসলে সব জায়গায় সমভাবে ওই দিন একটা উৎসবের মধ্যে আমরা থাকি। আর এর সঙ্গে বর্তমানে আপনার লোকবিশ্বাস জড়িয়ে আছে, আমরা যেটা বলবো লোক সংস্কৃতির অন্যতম একটি উপাদান লোকবিশ্বাস বা লোক সংস্কার। এখন আমি ছোটবেলায় দেখেছি ওই দিন প্রত্যেক যারা গরিব অসহায় তারও ভালো খাওয়ার চেষ্টা করে, অন্তত দুপুর বেলা। কেন? তাদের বিশ্বাস বা আমাদের সবার বিশ্বাস এদিন যদি ভালো খাবার খাই সারা বছরই ভালো খাবার খাওয়া যাবে। কিংবা ওই দিন আমি দেখেছি যারা এই ছেলেমেয়েরা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা ওই দিন খুব সকালে উঠে পড়াশোনায় বসে। তাদের ধারণা একটা লোকবিশ্বাস যে তৈরি হয়েছে যে সারা বছর সে পড়াশোনা ঠিকভাবে করবে এবং সারাদিন সে চায় ভালোভাবে দিনটা কাটুক আনন্দের মধ্য দিয়ে। যেন সবার বিশ্বাস জন্মে গেছে এখন যে ওই দিন যদি ভালো চলে তবে সারাটা বছর আমাদের ভালো চলবে। এটা কিন্তু হতে পারে নাও পারে, কিন্তু একটা বিশ্বাস, লোকবিশ্বাস যেটি আপনি বলছেন। জি, এখন নববর্ষের প্রথম দিন লোকবিশ্বাস আমাদের মধ্যে চলে এসেছে। সেটা হচ্ছে যে ওই দিন ভালো চললে ভালো খেলে সারা বছর ভালো খাওয়া যাবে, ভালোভাবে চলা যাবে। ওই দিন একদিন আনন্দে থাকলে সারা বছর আনন্দে থাকা যাবে। এটা হচ্ছে নিছক লোকবিশ্বাস, লোকবিশ্বাসও জড়িয়ে আছে। তারপর উৎসবকে কেন্দ্র করে ধরেন মেলা, যেটি হয় মেলা, এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী বা হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের সমাজে কিন্তু অনেক পূজাও প্রচলিত আছে। যে বৈশাখী যে উৎসবটা হয় পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে, সেটা কিন্তু উৎসব এবং পূজা দুটো মিলিয়ে তারা এই গঙ্গা পূজা করে, গঙ্গা নদীতে ফুল ভাসিয়ে দেয়,
যে গঙ্গা দেবী পরবর্তী 1 বছর তাদেরকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবে। ঠিক ওরকম মুসলিম সমাজও কিন্তু অনেক সমাজে এখন একটু রেওয়াজ চলে এসেছে, তারা কিন্তু আমি দেখেছি এটা সর্বত্র নয়, কিছু কিছু ক্ষেত্রে অনেক মুসলিম পরিবার মিলাদ মাহফিলের আয়োজন করে যেন পরবর্তী 1 বছর ভালোভাবে তার কাটে। তো এই যে পরিবর্তন সবসময় হচ্ছে হবে, এবং সবচেয়ে মূল কথা হচ্ছে এটি একটি সর্বজনীন এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসবটাকে ভালোভাবে পালন করার, শৃঙ্খলভাবে অসংখ্য ধন্যবাদ। পালন করা। আমি আবারও আসবো আপনার কাছে, তবে আপনার কথায় যে কথাটি ফুটে উঠেছে সেটি হচ্ছে আমরা বাঙালির সার্বজনীন উৎসব বলি, বাঙালির প্রাণের উৎসব বলি, কিন্তু কথাটিকে হয়তো একটু সংশোধন করে যদি এভাবে যে বাংলাদেশিদের, কারণ বাংলাদেশে তো অপরাপর জাতিগোষ্ঠীও আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে। এবারকার মেলায়ও আমরা দেখেছি, মেলা বলতে আমি বোঝাচ্ছি যে যেই শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা, সেখানেও আমরা দেখেছি যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যারা ছিলেন তারাও এসেছেন, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। এটিও একটি পার্থক্য বলা যেতে পারে অন্যান্য বছরের চেয়ে। যতটা না স্বতঃস্ফূর্ততা ছিল, এবার হয়তো তার চেয়ে বেশি হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা শুনবো। ডক্টর মাহবুব হাসান, যে কথা বলছিলাম আপনি শুনছিলেন, বিষয়গুলো নিয়ে সার্বিকভাবে আপনার আলোচনা শুনবো। আমার মনে পড়ছে আমার ছেলেবেলার কথা, যখন আমরা চৈত্র সংক্রান্তির মেলায় যেতাম এবং পরের দিন হালখাতা হতো। গ্রামে তখন ছিলাম, এবং গ্রামের দোকানদাররা মিষ্টি বিতরণ করতেন। যারা বকেয়া নিত খাওয়া, সেই বকেয়া যখন পরিশোধ করতো তাদেরকে মিষ্টি খাওয়ানো হতো। এই হলো পয়লা বৈশাখের প্রথম উৎসব। এইটা হলো লোক উৎসব, সোজা কথা লোক উৎসব। এখানে ধর্ম বর্ণ কোনো বিষয় নয়, বিষয় ছিল অর্থনৈতিক বিষয়। আচ্ছা। এবং যেটা আমি আজকে এই বাংলাদেশের রাজধানীতে যেটা হচ্ছে পহেলা বৈশাখের উৎসব, আমি ধরেন 70 সন থেকে আমি দেখে আসছি। আমি 70 সনে যখন এখানে আসি, তখন আমি এই ছায়ানটের এই প্রোগ্রামের কাছে 67 সনে ছায়ানট এই উৎসবের আয়োজন করে। কারণ কি জানেন? মূল কারণ হলো পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে প্রতিবাদে, প্রতিরোধে এই ছায়ানট এই পহেলা বৈশাখ উৎসবের সূচনা করেন। এবং আমার শিক্ষিকা সঞ্জিদা খাতুন এইটার ছিলেন অনুঘটক, এবং ওয়াহিদুল হক ভাই উনিও ছিলেন এটার সঙ্গে। কারণ তাদের নেতৃত্ব এবং তাদেরই কী বলে পরিকল্পনায় এগুলো হয়েছে। এবং এটা হলো বেসিক্যালি হলো রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে প্রতিবাদের একটি উৎসব। আমি সেভাবেই এটাকে দেখি। আজকের এই যে ফ্যাসিবাদ মুক্ত বৈশাখী মেলা বা বলেন, বৈশাখী উৎসব যেটা বলেন, বর্ষবরণ বলেন, এটা মূলত আনন্দ উৎসবই ছিল, আগেও ছিল, এখনও আছে, শুধু নাম পাল্টে। কিন্তু মাঝখানে এখানে মঙ্গল শোভাযাত্রার যে বিষয়টি সেটা হয়েছিল, সেটা হয়েছিল সোশিও পলিটিক্যালি এটাকে গ্রাস করার জন্যে। আচ্ছা। আমাদের সাংস্কৃতিক যে অভিযাত্রা, সেখানে একে কন্টামিনেটেড করা হয়েছে, দূষিত করা হয়েছে নানা উপকরণ, মোটিভ দিয়ে। আপনি দেখবেন যে হাতির বিশাল বিশাল কান, তারপরে প্যাঁচা, প্যাঁচা, যে প্যাঁচা আমাদের, হ্যাঁ আউল যেটা, সেটা কিন্তু আমাদের ঐতিহ্যের অংশ নয়। এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে যে জাতীয় যে প্রতীকগুলো, তার মোটিভ যখন আপনি ব্যবহার করেন তখন এটা রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, আপনার জাতীয় ফুল সবচেয়ে বড় মোটিভ কি? আমাদের সবচেয়ে বড় মোটিভ হলো কৃষক, লাঙল, ধান, পাট। এগুলো হলো সাংস্কৃতিক পণ্য নয়, এটা হলো জীবনের শক্তির পণ্য। আপনার সংস্কৃতির প্রধান প্রবাহ এখান দিয়ে বেরিয়ে আসে। আমাদের আজকের যেই মেলা কি বলে মিছিল, সেখানে কিন্তু শোভাযাত্রা যাত্রাই হোক, শুভর জন্য যাত্রা, শোভাযাত্রা, কিন্তু মিছিল তো বটেই, তাই না? সেখানে হ্যাঁ আনন্দ মিছিল, সেখানে কিন্তু ধান পাটের কোনো নমুনা বা মোটিভ আমরা দেখিনি। লাঙল, এটা হ্যাঁ লাঙলের কোনো মোটিভ দেখিনি। এটা বুঝতে হবে আমাদের, যে আমাদের সাংস্কৃতিক যে ব্যাকগ্রাউন্ড, আমাদের সাংস্কৃতিক যে মানে স্থাপত্য, সেটা তো কোনো আকার নেই, সংস্কৃতি, তাই না? তার চিহ্নগুলো, এইগুলো মোটিভগুলো, তাই না? এই মোটিভকে আপনাকে আনতে হবে, না হলে কিন্তু
ওই আপনি কিশোর, ওই ঢেকি ঢেকি, হ্যাঁ, এগুলো ওই- আনতে ওই হবে। আমার সংস্কৃতিকে আমার রিপ্রেজেন্ট করছে যারা, হ্যাঁ। সবই আমাকে উঠিয়ে আনতে হবে। অবশ্যই তারাই তো আমাদের সেটা নেই এবারে তাতে নাই, কিন্তু সেটাই তো এবারে আমাদের- একটু কর্তন করা হয়েছে। হ্যাঁ, সেটাই তো আমাদের মানে মূল শক্তি। আমাদের মূল শক্তি কোথায়? আমাদের মূল শক্তি ওইখানে, জি। যা আমাদের বাঁচিয়ে রাখে। আপনি মনে করেন না যে সাংস্কৃতিক পণ্য, ধান চাল বা অন্যান্য বিষয় আশয়, সেগুলোকে প্রথম তো প্রকৃতি থেকে নেওয়া হয়েছিল, তারপরে ওকে চাষাবাদে নিয়ে এসছে, এটা মানে প্রয়োজনকে কেন্দ্র করে, তাই না? এইটা সংস্কৃতির বড় প্রবাহ। একই সঙ্গে একটা বড় প্রভাব হলো চিন্তা ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে। অবশ্যই ধর্ম সংস্কৃতি, এই মূল যে সাংস্কৃতিক যে প্রবাহ, তার ভিতরে সবচেয়ে বড় একটা স্রোত, এটা বুঝতে হবে। কারণ ধর্ম সংস্কৃতির যে কল্যাণবোধ, মঙ্গলবোধ, হ্যাঁ, আনন্দবোধ এবং মানুষের প্রতি মানুষের দরদ, মানবতা, সব কিছু সেখানে নিহিত আছে। এটা বুঝতে হবে, এটা আমাদের বুঝতে হবে। খালি একদিকে বললেই হবে না যে আমরা এইটুক হলে আমাদের চলে যাবে না। সংস্কৃতি হলো আপনাকে নির্মাণ করে, দেশকে নির্মাণ করে, মানুষের প্রকৃতিকে নির্মাণ করে, তার চিন্তাকে নির্মাণ করে, তার ভাবনাকে নির্মাণ করে, তার ভাবনাকে মুক্ত স্বাধীন করে। এই স্বাধীনতাই আমাদের আজকে আজকে আমাদের এই মানে শোভাযাত্রায়, আনন্দ শোভাযাত্রা আমরা দেখলাম যে মোটিভগুলো ব্যবহার করা হয়েছে, অধিকাংশই লোকমোটিভ, লোকজ সম্পদ, যা হাজার বছর ধরে আমরা ব্যবহার করে আসছি, তাই না? তার সঙ্গে হয়তো এই যে এখন পলিটিক্যাল কিছু মোটিভ বানানো হয়েছে, এটার সূচনা যারাই করুক, সেটা ছিল সবচেয়ে বাজে একটা বিষয়। এর আগে আমরা খালেদা জিয়ার মোটিভ দেখেছি এই সব মঙ্গল শোভাযাত্রায়, আজকে আমরা দেখলাম শেখ হাসিনার মোটিভ। এইগুলো আমার মনে হয় না যে সাংস্কৃতিক প্রবাহে ঠিক আমাদের করা হয়, কারণ এইটা রাজনৈতিকভাবে এটাকে কন্টামিনেট, কুস্বভাবই অ্যাকচুয়ালি, তাই না? এইটা বাদ দিতে হবে। আমাদের জীবনের জন্য যা প্রয়োজন সেটি হলো যে আমাদের মৌলিক যে চিন্তা, তাকে তুলে ধরা। এর বাইরে আপনি যা কিছু করবেন সেগুলো আপনাকে দূষিত করবে। আপনি বিদেশি কোনো সাংস্কৃতিক কোনো চিহ্ন নিতে পারবেন না, কারণ আপনি বাংলাদেশি বা বাঙালি বা যুক্তি দেখানো হচ্ছে যে অভ্যুত্থান পরবর্তী প্রথম একটা উৎসব, যাদের রক্তের বিনিময়ে, যাদের প্রাণের বিনিময়ে এটি করা হলো, সেই জন্য ওই যে এটি পানির মোটিভ, মানে পানি লাগবে কিনা সেটি দেয়া দুটি খুব ভালো জিনিস। কারণ আমি আপনাকে বলেছি যে পয়লা বৈশাখের মূল অনুষ্ঠানের মূল শক্তি হলো প্রতিবাদের, প্রতিরোধের, এবং আমাদের এগিয়ে যাওয়ার সেই প্রতিবাদের চিহ্ন হিসেবে, সেটা প্রতিবাদের চিহ্ন হিসেবে যে মুগ্ধের যে বোতল পানি লাগবে 26শে জুলাই, যেটা অকল্পনীয়, যেটা মানে ঔপনিবেশিক যে ধারাবাহিকতা, তাকে খণ্ডন করে 36শে জুলাই করেছে। এর মতো চিন্তাশীলতা আপনি চিন্তা করতে পারবেন? আমি চিন্তা করতে পারবো? কিন্তু এরা করেছে, ইয়ং ছেলেরা করেছে। এটা আমি অবশ্যই সালাম জানাই তাদেরকে। তারা আমাদের চিন্তার ব্যারিয়ার ভেঙে সামনে চলে গেছে, তাই না? এটা সাংস্কৃতিক জীবনে আমাদের একটি লক্ষ্যকে পূরণ করেছে। আমরা মনে করি যে আমাদের যে নতুন যাত্রা হলো, আমাদের মোটিভ বলেন, আমাদের প্রবাহ বলেন, আমাদের রাজনৈতিক সাংস্কৃতিক যে প্রবাহ, হ্যাঁ, সেটিকে যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে আমাদেরকে নতুন করে তুলতে হবে। কোনো কালচারাল হেগেমনি আমরা চাই না। আমরা আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপরে আমাদের বাংলাদেশি বা বাঙালি চৈতন্যের যে মানে চিন্তাধারা বা সাংস্কৃতিক বিষয় আসে, সেটা চাপিয়ে দিতে চাই না, বরং তাদেরকে উঠিয়ে আনতে চাই। সেটা কিন্তু আজকে আমরা দেখতে পেলাম, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় থেকে কিন্তু উঠে এসছে, নৃগোষ্ঠীর সমস্ত জায়গা থেকে একটার পর একটা তারা উঠে এসছে। তার মানে কি, আমরা একই বাংলাদেশি মানে যে চেতনা, তাকে আমরা ধারণ করি। জি, আমি আসবো আপনার কাছে, আমি শুনবো জনাব সমু চৌধুরী, আপনার বক্তব্য শুনবো এই পর্যায়ে। কিন্তু তার আগে এই সম্পর্কিত একটি প্রতিবেদন আছে আমাদের, সারাদিনের ঘটে যাওয়া বিভিন্ন উৎসব নিয়ে, বিশেষ করে এই আনন্দ শোভাযাত্রা নিয়ে। আমরা প্রতিবেদনটা একটু দেখে আসি। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। ঘড়ির কাঁটা
কাটায় ঠিক সকাল 9টা। সাধারণ মানুষের ঢল চারুকলার সামনে, চারদিকে পহেলা বৈশাখকে বরণ করে নেওয়ার আবহ। রবীন্দ্রনাথের গানের মতোই এসো হে বৈশাখ এসো এসো। এসো হে বৈশাখ এসো এসো। এভাবে এক উৎসবে 28টি জাতিগোষ্ঠীর মানুষকে এক সুতোয় গেঁথে ফেলার দৃশ্য বিরল। তাদের এক একজনের ভাষা ভিন্ন, কিন্তু উৎসবের প্রশ্নে সবাই বাংলাদেশি। পায়ে মোর সুরে দাও এই উচ্ছ্বাস দেখে কে বলবে বৈশাখের প্রথম প্রহরের সূর্যের তাপমাত্রা তখন ঘাম ছুটিয়ে দিচ্ছে? মোর সুরে দাও উড়াও। আজকের বৈশাখের মধ্যে দিয়ে যে আরেকটা জাতিগোষ্ঠীর প্রতি যে নিপীড়ন হচ্ছে, এটার জন্য আমরা তাদের পাশে সংহতি জানাতে পারছি। নতুন বাংলাদেশ, নতুন দিগন্ত, নতুন উজ্জ্বলতা নিয়ে আমরা বেরিয়েছি। প্রথমবার আমাদের একটা র্যালি, আমাদের গ্রুপ নিয়ে আসাটাই একটা মজা। আমাদের সংস্কৃতি আমরা বিলুপ্ত করে ফেলছি এসব উদযাপন না করে। এই সংস্কৃতির মধ্য দিয়ে আমরা সকল সম্প্রদায় একসাথে হয়েছি। আলোকের এই ঝরনা গত কদিনে এই আয়োজন সফল করার যুদ্ধে রীতিমতো ঘাম ছুটেছে চারুকলার শিক্ষার্থীদেরও। 1 মাসের প্রচেষ্টায় ফ্যাসিস্টের যে মোটিভ তারা বানিয়েছিলেন তা ঝলসে যায় দুষ্কৃতিকারীর আগুনে। মাত্র 48 ঘন্টার মধ্যে আরেকটি মোটিভ বানিয়ে তারা জানান দিতে চাইলেন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গোটা জাতি। এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য তাই নববর্ষের ঐক্যতান, ফ্যাসিস্টের অবসান। যে গান আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে। সকল আবর্জনা, সকল ফ্যাসিস্টবাদী, আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা এখন অনেক এগিয়ে যাবো, এতটুকু আমি আশা করি। স্বাধীন এতদিন তো বন্দী ছিলাম আমরা কারাগারে, এই কারাগারে আমরা মুক্তি হয়েছি। বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত। উৎসবে জুলাই গণঅভ্যুত্থানের চিত্র তুলে ধরা হয় 36 জুলাইয়ের মোটিভ বানিয়ে। আন্দোলনে মুগ্ধর পানি বিলিয়ে দেবার সেই ঐতিহাসিক কথাটিও আরও একবার সবাইকে স্মরণ করিয়ে দেওয়া হয়। আমাদের সামনে জীবনটা যাতে সুন্দর হয়, নতুন বছরকে আমরা সেভাবে স্বাগত জানাচ্ছি, সকলের মঙ্গল কামনা করি। সমালোচনার ঊর্ধ্বেই তো সবকিছু, এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলেই সমালোচনার ঊর্ধ্বে। যে শিশু এর আগে দেখেনি বৈশাখ কি, যে জানে না বাংলাদেশের সংস্কৃতির রূপ কেমন, তারাও এসেছে বাবার হাত ধরে। আর বিদেশিরা তো রীতিমতো অবাক, কোথা থেকে আসলো এত রং, এত উৎসব। খুব আনন্দিত, খুব মজা। এই দেশে অনেক মার্কেট ওয়েজিন দেশে আছে, তাই আমি বাংলা ভাষা শিখেছি। আমার এবছর এসে ভালো লাগছে। মাথায় ফুলের মালা, হাতে রঙিন চুড়ি, এই দৃশ্য ব্যান্ড শিল্পী মাকসুদের সে বিখ্যাত গানই যেন মনে করিয়ে দেয়। বাসন্তী রং শাড়ি পরে ললনারা হেঁটে যায় মেলায় যায় রে। মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে। শোভাযাত্রায় বিভিন্ন মুখোশ, পাপেট, বাঘ, পাখি, মাছসহ বিভিন্ন শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয় গ্রামীণ জীবন ও প্রকৃতি নির্ভর এই জাতির সংগ্রামের ভয়ানক সুন্দর রূপ। অনেক আলোচনা সমালোচনা। যে জনাব সমু চৌধুরী, আপনি দেখছিলেন প্রতিবেদনে মোটামুটি সব কিছুই এসেছে, সার্বিকভাবে সেই আলোচনা করবেন আপনি। এর সাথে আমি একটু যুক্ত করতে চাই এই বিষয়টি যে এই যে আমরা সবসময় তো একাল সেকাল নিয়ে আলাপ করবার চেষ্টা করি, এবং নাগরিক যে ব্যস্ততা, আমরা বলেই থাকি যে প্রযুক্তি বা সময়ের যে আবর্তন, তাতে হয়তো আবেগ কমে গেছে, বেগ আছে কিন্তু আবেগ নেই, তাতে যে গতির আনন্দ আছে কিন্তু জ্যোতির আয়েশ সেই অর্থে নেই। আপনার কাছে কি মনে হয় বৈশাখের ক্ষেত্রেও কি সেটি একইভাবে প্রযোজ্য? না না না, বৈশাখ বেশ আবেগের ছিল, আজকে অসম্ভব আবেগের ছিল, আমিও মজা করেছি। আমিও তো বহু বছর আসি না, মঙ্গল শোভাযাত্রায় আসা হয়নি, কারণ এত ভিড় হয় আর দূরত্বর কারণে। এখন তো মেট্রোর কারণে একটা সুবিধা হয়েছে, 12-14 মিনিট আসা যায়। তার যদিও আজকে মেট্রোতে আসিনি আমি, আমার ছোট ভাইয়ের বাচ্চাটার বয়স 2 বছর, মিহি, ওর প্রথম বৈশাখের জন্য ওকে নিয়ে বেরিয়েছিলাম, ঘুরেছি, কাঁধে নিয়ে ঘুরেছি, সব দেখাইছি। আমার কাছে যেটা মনে হয়, আমি যে গল্পটা করতে চাই, যে আপনি যে গল্পটা বলছিলেন যে মাহবুব জামিল, মাহবুব ভাই যশোরে যখন 88-এ প্রথম করে, তখন আমাদের ওখানে সাংস্কৃতিক জোটটা তৈরি হয়েছে, জাস্ট হয়েছে এই কারণে, তখন তো আমরা এর বিরুদ্ধে, এরশাদ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত তখন, সে কারণে অনেক বড় একটা ইয়ের মধ্যে থেকে পয়লা বৈশাখে 88 নাকি 84-এ বোধ হয়, না 88 হয়েছে। আমি কনফার্ম, কারণ আমার কাছে, আমি ওর সঙ্গে যুক্ত ছিলাম। আচ্ছা, আমি আমাদের
শামীম ভাই, মাহবুব জামিলের ডাক নাম হচ্ছে শামীম ভাই। মাহবুব জামিল। শামীম ভাই টোকন, হিরণময় চন্দ্র টোকন, সে ছিল ইয়েতেই স্কাল্পচারে ছিল শামীম ভাই, আর ইয়ে ছিল পেইন্টিংয়ে মেবি বা ওরিয়েন্টালে ছিলেন মনে হয় হিরণচন্দ্র। ওরা এই চিন্তাটা মাথা থেকে, বেসিক্যালি শামীম ভাইয়ের মাথা থেকে, পাগলা টাইপের লোক, খুব আস্তে কথা বলে, সফটলি চিন্তা করে, আর্ট নিয়ে চিন্তা করে, সংস্কৃতি নিয়ে চিন্তা করে। এনিওয়ে ও আমাকে বলে, সমু আমরা এমন কিছু করতে চাই যেটা পুরুষও আমরা একটা ডান্স, একটা কম্পিটিশন করবো। আমি যে কী করবেন আপনি? আমাকে বললো যে আমি SM সুলতানের একটা আর্টকে 60টা ডিসেকশন করে আমি ডিসপ্লে করতে চাই। তা আপনি কীভাবে করবেন? বলে যে শোনো, আমি মমিন গার্লসকে বলবো ওকে 9-10 থেকে আমাকে যেন 60-70টা মেয়ে দেয় ছাত্রী হলে, আমরা ওদেরকে 1 মাস ধরে ডান্স প্র্যাকটিস করাবো, করে একটা কম্পিটিশন করবো এবং ওইটা বিভিন্ন জায়গায় যে ডিসপ্লে করব। আমি খুব মজা পেলাম এবং আমি তখন কলেজে পড়ি, MM কলেজে, কিন্তু আমি উদীচীর সঙ্গে খুব ছিলাম এবং এই সমস্ত মানে সংস্কৃতিটা কিছু বুঝতাম না, যে কোনো লেখাপড়াটা কম হয়েছে আমার। তো আমি লেগে গেলাম, আমরা 10টা থেকে ওরা স্কুল করার পরে আমরা ওদেরকে নিয়ে রিহার্সাল শুরু করলাম, করতে করতে ইন্টারেস্ট হতে আমরাও ইন্টারেস্ট ফিল করলাম। এবং রবীন্দ্রনাথের 2টি গান, সরি আমি কি বেশি বলছি, রবীন্দ্রনাথের 2টি গান, একটি হচ্ছে চলো যাই চলো যাই চলো যাই চলো যাই, চলো পদে পদে সূত্রের ছন্দে, চলো দুর্জয় প্রাণের আনন্দে, এইটা দিয়ে আমরা মুভমেন্ট করা শুরু করলাম 60 জন, এবং ওরা খুব মজা পেতে লাগলো। ওইটা করে এসে আমরা বাল লাইব্রেরির সামনে গোল হয়ে ঘুরে সব ফুল হয়ে গেল, ফুলে ফুলে ঢোলে ঢোলে করে নেচে, ওখান থেকে আমরা ওরা নাচতে নাচতে চলে গেল চৌরাস্তার মোড়ে। এসে পরে একটি গান ছিল, আমরা গণসঙ্গীত একটা সেট করেছিলাম, না সরি রবীন্দ্রনাথই, সংকোচের বিহ্বলতা নিজের অপমান করতে করতে সবই ডিসপ্লেগুলো চলে যাচ্ছে, করে আপনার ছবি দেবে, আমি দেখাবো, আপনারা দেখবেন যে এই 60টা ইয়ে দিয়ে ইলাস্ট্রেটেডটা আপনার SM সুলতানের একটি আর্টের, ওনার তো আর্ট মানে হচ্ছে মাসল, আমাদের জমি, ইভেন নারী, যে নারী কাজ করে তারও কিন্তু মাসেল আছে, কিন্তু পাশে তার স্বামী বসে আছে বা ছেলেটা বসে আছে, তাদের মাসেল নাই। এই যে শক্তির যে এটা আমরা ওটা করেছিলাম। এটা আমার জীবনে একটা অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয়েছে যে আমি করেছিলাম। পরবর্তী 89-এ আসলে এইখানে শুরু হয়েছে, তখন মঙ্গলসভা তার নাম ছিল না, কিছু ইন্টেলেকচুয়াল কিছু আছেন যারা মঙ্গলময় করিতে গিয়া আমাদের জাতিগত একটা বিভেদ আনিয়া দিয়েছেন। সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের সময়টা বিভাজন তৈরি না, এখনকার ছেলে মেয়েদের যে বোধ, মাহবুব ভাই আমাদের বোধ কি এক নয়, কিন্তু তারা আনন্দ করছে, আনন্দ যদি নিই না আমরা, কেন তাদের সঙ্গে এই বর্ষবরণ না কি এই পাঞ্জাবি হবে না কাতুয়া হবে, কেন নজরুলকে তোমরা এস্টাবলিশ করো না কেন? তাহলে তো আর ধর্মের বিভেদ থাকে না। মিথ্যা শুনিনি ভাই, এর হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই, তাহলে তো লাগেই না রে ভাই। সরি আমি জোরে বলছি, ঠিক আছে। আমাদের সংস্কৃতিতে এই যে ফ্যাসিবাদ যে জিনিসটা, এই যুদ্ধ তো আমরা উদিচ্ছি অনেক আগে করে গেছি, আজ যত যুদ্ধবাজ, দায়হানা হামলাবাজ এই গান করে গেছি, কিন্তু এটাকেও গত সরকারে যেটা করেছে যে একজনের অ্যামেলগ্যামেট করেছে, পিওরিটিকে জল দিয়ে মিশিয়ে ওনারা এত বেশি লিকুইডিটি করেছে যে মানুষের কাছে আর কোনো সংস্কৃতি থাকে নেই। এবং সাংস্কৃতিক যে সংগঠনগুলো, সেগুলো তখন তো দলীয় তকমা হয়ে গেছে, মেয়েরা সব টাকা দিয়ে দুর্নীতিবাজ হয়েছে। আজকে লিয়াকত আলী লাকীর মতো একজন মানুষ যিনি থিয়েটার করতেন, তিনি কি হয়েছেন ঢাকা ক্লাবে বসে উনি মদ্যপান করেন। আরে তুই মদ্যপান করবি কোথা থেকে করবি, কার টাকা দিয়ে করিস তুই? এই জনগণের টাকা, এই জয়িত মহলবিশ, এই ইয়ের মধ্যে থিয়েটার করে শেষ হয়ে যায়, তারা মুড়ি খেয়ে করে, আর তুমি সারা বসে বসে ওখানে খাওয়া ইয়ার কিনি। যাই হোক, আমি মহাদেশ সাহেব আমার একটা কবিতা মনে পড়ছে এই মুহূর্তে, আমি আমরা অনুষ্ঠানের শেষের দিকে এসে আপনার ওই কবিতাটা, কিন্তু তার আগে আমি যে বিষয়টি আসলে বলছিলাম যে আবেগের যে প্রসঙ্গ সেটি কেন আসলো, আপনি অনুষ্ঠানের শুরুতে বলছিলেন যে এই যে শিল্পীদের ভেতরও যখন এক ধরনের অভাববোধ তৈরি হয়, শিল্পী শূন্যতা তৈরি হয়, মেধার শূন্যতা তৈরি হয়, তখন কি আসলে যে আবেগ, যে অনুভূতি নিয়ে, যে স্বতঃস্ফূর্ত ভাব নিয়ে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হবার কথা, সেইটি হয় কিনা? আমি একটি কথা বলতে চাই এখানে,
আমি সিলেটের শাহপরান রহমতুল্লাহ মাজারে যাওয়ার সময় ওখানে লেখা আছে একটা জায়গায়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটি বাণী, যে যখন কোনো জ্ঞানী মারা যায় তখন পৃথিবীর আলো কমে যায়, আর যখন একজন ব্যবসায়ী মারা যায় তখন সরাইখানায় ভিড় কমে যায়। বুঝতে পারছেন? সো এটি একজন জ্ঞানী চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যেমন আলো কমে যায়, তেমনি একজন সংস্কৃতি ব্যক্তিত্ব চলে গেলে, একজন শিল্পী চলে গেলে, তার গান চলে গেলে সেটি আর উপস্থাপন হয় না বলে, ডেমো হয় না বলে অবোধ থেকে সেগুলো তো তৈরি করতে হবে আমাদের নিরন্তর। করেন আপনারা আপনাদের প্রোগ্রামে ইয়েতে চলে আসেন না কেন? কেন আপনারা আসলে আমার মনে হয় কি যে আমাদের সাংস্কৃতিক যে মানে এইগুলো মানে দলগুলো বা সংগঠনগুলো তাদের ভিতরে যে সৃজনী প্রতিভা, সেটার যে চর্চা, তার যে ধার, আমি বলি সরি, সেগুলো তো হচ্ছে না। হচ্ছে কিন্তু এটার এক্সপোজিশন হচ্ছে না। হ্যাঁ, এক্সপোজিশন, হ্যাঁ, কারণ উদীচী এখনো পর্যন্ত যে গণসঙ্গীত গায় প্রতিদিন প্র্যাকটিস করে অন্তত 20 থেকে 25 জন, এরকম শত অনুষ্ঠান আছে যারা প্রোগ্রাম করে, রেওয়াজ করে, তাদের পৃষ্ঠপোষকতা না, এক্সপোজিশন নাই। আপনি এটিএন বাংলা বলেন, আপনি যেটা ইত্যাদি করে আপনি করেন, করার সুযোগ আপনার মানে শব্দ গণমাধ্যম যদি এগিয়ে আসে, গণমাধ্যম না, অনুষ্ঠানের জায়গাগুলো তো এই যে আমাদের এখানে ফাঁকা, এখানে বসে বসে খেলা নেই, ক্রিকেট নাই, নাই, ছিনতাই, এটা ওটা বেড়ে যাবে না তো কি হবে? আপনি তার হাতে খেলা দিচ্ছেন, আপনি তার হাতে গান দিচ্ছেন, আপনি সংস্কৃতি শেখাচ্ছেন, আমি বলে আপনি এত কথা করছেন কেন? কিদার সঙ্গে ভাই খাদি পাচ্ছি না ভাই, আপনারা সংস্কৃতি যাচ্ছেন, দরকার নেই। আমার যেটুকু টোকেন আছে তারাই ভালো করুক না কেন? আজ আয়ুব বাচ্চু নাই, আপনি একটা ব্যান্ডের অনুষ্ঠান দেখেন, জেমস নাই, আপনি অনুষ্ঠান বলেন কোন অনুষ্ঠান আপনাকে মোহিত করেছে? কতটুকু ইলিউশনের মধ্যে আপনি অনুষ্ঠান দেখেছেন আজকে? আসবো আমি আবারও ডক্টর মাহবুব হাসান, আমি একটু শুনে আসি। আমাদের সাথে আশরাফুল করিম সাহেব রয়েছেন। ডক্টর আশরাফুল করিম, যে বিষয়গুলো বলছিলাম, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যে আগের অনুষ্ঠানের সাথে কিংবা আগের বৈশাখের সাথে আমাদের এখনকার পার্থক্য, সেটি নগর জীবনের কিছু ব্যস্ততার কারণে তো হয়তো অনেক কথাই মানে অনেক বিষয়গুলো রয়ে যায়। পাশাপাশি আপনার কাছে মনে হয় কিনা যে সাংস্কৃতিক কর্মী যারা, তাদের ক্ষেত্রেও আগের যেই সৃজনশীলতা, আগের যেই মেধা মনন সৃজনশীলতা যেটি ছিল, এখনকার সেই জায়গাতেও কিছুটা ঘাটতি তৈরি হচ্ছে বা তাদেরকে যথাযথ পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে না? আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। সহ আলোচক উনি একটু ইঙ্গিত দিয়েছেন, ধরুন মোটিভ গুলা, যেমন আমাদের লোকজ সংস্কৃতির যে মোটিভ, আজকে যে আনন্দ শোভাযাত্রা হয়েছে, ওখানে প্রতিকৃতি থাকতে পারে, ময়ের প্রতিকৃতি থাকতে পাত্র, মানে আমাদের গ্রামীণ সমাজের আবহাওয়া একটা তৈরি করা যেত শোভাযাত্রা। এটি একটি সামনে চিন্তা করা যেতে পারে। একটু আগে আলোচক যেটি বললেন যে নজরুল অসাম্প্রদায়িক বলা হয়, যে বিশ্বে যদি এখন বলা হয় যে একমাত্র অসাম্প্রদায়িক কবি একজন যদি বের করা হয়, তিনি হবেন নজরুল ইসলাম। গায়ে সামনের গান, মানুষকে চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়া। পয়লা বৈশাখ উদযাপন আমরা কিন্তু সব, একটু আগে যেটা বললাম, ক্ষুদ্র গোষ্ঠী বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন, সবাই কিন্তু একাকার এক জায়গায় এসে আমরা মিলিত হচ্ছি। তো আমরা ছোটবেলায় যেটা দেখেছি, ধরেন আমাদের কাছে, যেমন আমার কাছেও আলোচক একজন বলেছেন যে হাল খাতা, আমরা পয়লা বৈশাখ মানে বুঝতাম যে কোন দোকানে মিষ্টি খাওয়া হবে, আর যদি বকেয়া থাকে সেটা দিয়ে দেয়া হবে, সেরকম। এবং আঞ্চলিক নাম, যেমন আমার সিলেট অঞ্চলে সেই নামটা ছিল গদি সাইড। আমি জিজ্ঞেস করেছিলাম গদি সাইড অর্থ কি? বললো যে গদি বলতে মহাজন যে চেয়ারে বসে, ওই চেয়ারে উনি বসে টাকা যে নিবেন এই বছরের শুরুতে, সাইড এটা হচ্ছে শুরু করলেন, সাইড হচ্ছে আঞ্চলিক শব্দ, যে উনি শুরু করবেন, সেটি ছিল। এখন ধরেন আমাদের এখন উৎসবে বা মেলা, যেটি এক সময় ছিল মেলা কেন্দ্রিক, পয়লা বৈশাখ মানে সারা মাস ব্যাপী মেলার একটি প্রচলন ছিল। এবং মেলা শুধু জিনিসপত্র ক্রয়, ওখানে পুতুল নাচ ছিল, লাঠি খেলা হতো, অনেক দেশীয় খেলার আয়োজন থাকতো, সেগুলো কিন্তু কমে গেছে, এখন অনেকটা কমে গেছে, মেলা অনেক কমে গেছে। এবং আমাদের যে লোক ক্রীড়া যেগুলো, লাঠি খেলা ধরেন, পুতুল নাচ, এগুলো কিন্তু এখন আর খুব একটা হচ্ছে না। আমার মনে হচ্ছে যে পয়লা বৈশাখ
উদযাপনের সঙ্গে সঙ্গে আমাদের লোক ক্রীড়া বা লোক ঐতিহ্যগুলোকে আবার নতুন ভাবে উপস্থাপন করা উচিত নতুন প্রজন্মের কাছে। তাহলে পয়লা বৈশাখের যে উদযাপন সার্থক হবে। এবং একটি কথাই বলতে চাই, আপনারা সবাই নিশ্চয়ই জানেন বাঙালি সংস্কৃতির কিন্তু অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মানবিকতা কিংবা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। যেটি আপনি দেখবেন যে কারো বাড়িতে যদি কোনো বিয়ের অনুষ্ঠান হয়, যদি কোনো আত্মীয় স্বজন রাগ থাকে, তাহলে সবাই মিলে তার রাগ ভাঙ্গে থাকে বিয়েতে আনার চেষ্টা করে। এত সময় কিন্তু পৃথিবীর কোথাও কোনো জাতি সম্প্রদায় দেয় না, যেটা বাঙালি সমাজে এখনো আছে। কোন উৎসব যদি হয় কোন সংসারে, যত ঝগড়াঝাটি থাকুক, মনোমালিন্য থাকুক, সে উৎসব উপলক্ষে সেটিকে দুর্বৃত্ত করে তাকে আনার চেষ্টা করা হয়। এই যে সময় দেওয়া, সবাইকে একসঙ্গে মিলেমিশে থাকা, সেটা কিন্তু বাঙালি সমাজ এখনো ধরে রেখেছে। এবং এটা সবচেয়ে বাস্তব প্রমাণ হচ্ছে বৈশাখের এই উৎসব। আপনি দেখবেন শোভাযাত্রা বলেন, অনুষ্ঠান বলেন, সবাই একসঙ্গে এক কাতারে এসে মিলেমিশে একাকার হয়ে গেছে। এখানে ধর্ম বর্ণ কোনো পরিচয় মানে সামনে আসছে না, আসছে একটাই অনুষ্ঠান। আমরা সবাই বাংলাদেশি, একটু আগে যে বললেন যে বাংলাদেশি রাষ্ট্রের ভিতরে যারা আছি সবাই আমরা এই উৎসবটাকে পালন করি এবং আবেগ বলেন যাই বলেন। অসংখ্য ধন্যবাদ, আমাদের শেষ করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর বাবু হাসান। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, আপনার কনক্লুডিং রিমার্কস নিব, এরপরে জনাব শামু চৌধুরীর কাছে যাব খুব সংক্ষেপে। হ্যাঁ, আমাদের আশরাফুল করিম সাহেব ভালোই বলেছেন। তো প্রত্যাশার কথা শুনি, বিষয়টা হলো যে আমরা আমাদের তুলে ধরছি কিনা। রাইট, আমাদের যে বাংলাদেশি যে বাউন্ডারির ভিতরে যারা যারা আছে প্রত্যেককে তাদের যে সাংস্কৃতিক যে এইগুলো মোটিভগুলো তাকে আমরা উপস্থাপন করছি কিনা, যথাযথভাবে উপস্থাপন করতে পারছি কিনা। হ্যাঁ, শোভাযাত্রায়, তাই না, আনন্দ শোভাযাত্রায়, সেটা হলো প্রধান। এবারকার মোটিভগুলো কিন্তু ভিন্ন, দেশকে অনেক রিপ্রেজেন্ট করছে, দেশের সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করছে। এটাই আমি আশা করেছিলাম এবং সেটা হয়েছে। জি, কিছুটা হয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব। জনাব শামু চৌধুরী, আপনি যদি কিছু যুক্ত করতে চান যুক্ত করবেন। কবিতা বলতে না, আর যুক্ত করার কিছু নেই। সংস্কৃতি একেবারে সমুদ্রের মতো, এটা মোতাহার হোসেন চৌধুরী বলেছেন। এবং সংস্কৃতির কুটা আছে, সু আছে, মধ্য আছে, সেটিকে বেছে নেওয়ার দায়িত্ব তো জনগণের নয়। এটা বেছে দেবে হচ্ছে আমাদের ভিতরে যারা প্রাজ্ঞ আছেন, যারা জ্ঞানী গুণী আছেন, শিক্ষক আছেন তারা। এবং সেটি তো পরিবর্তনশীল বটে, অবশ্যই। এটা বহমানতা। আজকে আগে বলতাম ভাই কেমন আছিস, এখন বলে হ্যাঁ কেসে হো তু। আমাদের সংস্কৃত তো ভর করে, তাই না? এনিওয়ে, এত কথা তো আমরা বলতে পারবো না। আমরা বৈশাখ আনন্দ করেছি, ভালো কথা। আমার শুধু নস্টালজিক একটা ইয়ে হচ্ছে যে আমি 87-টের দিকে আমি ইয়েতে কবিতা পড়তাম, সেটা আমি মহাদেব সাহার কবিতা খুব পছন্দ করতাম। ওনার লেখনের ভিতরে এক ধরনের আধুনিকতা আছে, তো আমি স্টেজও করেছি ওটা। সেই কবিতার একটু অংশ আমি পড়তে চাই। জি, অবশ্যই। বৈশাখের নিজস্ব সংবাদ, কবি মহাদেব সাহা। মা আমাকে বলেছিল, যেখানেই থাকিস তুই বাড়ি আসবি পয়লা বৈশাখে। পয়লা বৈশাখ বড় ভালো দিন, এদিন ঘরের ছেলে বাইরে থাকতে নেই কভু। আমি 101টা বাতি জ্বালিয়ে জ্বালাবো তোর সমস্ত বালাই, যেন তোকে না ছোঁয় কোনো ঝড়ি ঝপটা বিপদ আপদ। যেখানেই থাকিস তুই বাড়ি আসবি পয়লা বৈশাখে, এদিন বাড়ির ছেলে বাইরে থাকতে নেই। মা, তোমার সব কথা আমার মনে আছে, কিন্তু এখন আমার মাথায় হাত বোলায় মেসের গাড়ল বাবুর্চি এসে। আমার জীবনে তো পয়লা বৈশাখ আর আসে না মা। যেখানেই থাকি ফিরে আসবো বাড়িতে পয়লা বৈশাখে। শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। শেষবেলায় শুধু একটি কথাই বলতে চাই যে আজকে আমরা দেখেছি বর্ষবরণের অনুষ্ঠানে সকল মত পথের মানুষ এক কাতারে মিলিত হয়েছে, তাদের ভেদাভেদ ভুলে। ঠিক একইভাবে আমরা চাই জাতির ক্রান্তি লগ্নে সকল মত পথ বিভেদ ভুলে
বৃহত্তর স্বার্থে এগিয়ে আসবে সবাই। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।